আমার মামাতো ভাই অভি দিল্লিতে থাকে। অভি আমাকে প্রায়শই ওর বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতো। পড়াশোনা চলাকালীন আমরা একসাথে দিল্লি ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করি। কলেজে অভি আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও আমাদের দুজনকার বন্ধুত্ব খুব ভালো ছিল। ভাগ্যক্রমে এখন চাকরির সুবাদে আমরা দুজনেই দিল্লিতে থাকি। তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই। চাকরি পাবার পর বিয়ে করেছে, তবে আমি এখনো বিয়ে করিনি। আমি এখন পুরোপুরি সিঙ্গেল। তবে হয়তো খুব শীঘ্রই ৪ হাত এক হতে পারে। অভির বারবার অনুরোধের জন্য আমি অফিস থেকে দিন তিনেকের ছুটি নিয়ে নিলাম। আমি অভিকে ফোনে বললাম কাল ওদের বাড়ি যাচ্ছি। অভি কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো। পরের দিন সকালে প্ল্যান মতো সব ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিলাম। মনে করলাম সন্ধ্যাবেলায় রওনা হব। সেই মতো ড্রাইভারকে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম। সন্ধ্যায় খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় মা যথারীতি সাবধানতা বানিয়ে দিতে লাগলো, সাথে একটি তাবিজও দিল। আমি তো এইসব দেখে অবাক। আমি বললাম, মা, তুমি সেই আগেকার দিনের মানুষই রয়ে গেলে। আর এইসব তাবিজ মাদুলিতে কি কেউ বিশ্বাস করে? এইসব জিনিসগুলো অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে প্রশ্রয় দেয়। মায়ের তো সটান জবাব, কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করি। নে, তুই এটা হাতে বেঁধে নে। আর কি করা যায়? যথারীতি মায়ের হুকুম মেনে মাদুলিটা হাতে পরে নিলাম। এবার আমি আর ড্রাইভার জীবন গাড়িতে উঠে পড়লাম। ঘড়িতে তখন রাত ৮টা বাজে। শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। এমনিতেই অমাবস্যার রাত। চারদিক গাঢ় নিকষ কালো অন্ধকার। গাড়ির হেডলাইটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটেই আমি বসেছিলাম। পুরো গাড়িটায় আমি আর জীবন ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে ওর সাথে কথা হচ্ছে, আর গাড়ি ১০০ থেকে ১২০ কিমি বেগে ছুটে চলেছে। ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখলাম মা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো বলতেই মা জিজ্ঞাসা করল, একা যেতে কোনো অসুবিধে হচ্ছে না তো তোর? আমি বললাম, আরে না না, কোনো অসুবিধে হচ্ছে না। তুমি চিন্তা করো না, আমি পৌঁছে তোমাকে ফোন করব। এই বলে ফোনটা রেখে দিলাম। জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো। গানটা আমার খুব পছন্দের। গান শুনতে শুনতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না। হঠাৎ করে জীবন এমনভাবে গাড়িটা ব্রেক মারলো, যেন পুরো গাড়িটাই উল্টে যাবার জোগাড়। আমি জীবনকে ধমক দিয়ে বললাম, এটা কি হলো জীবন? এত জোরে কখনো গাড়ি ব্রেক মারে? জীবন বলল, আমার দোষ না স্যার, ওনার দোষ। ওনার জন্য সবকিছু। আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি ২১ থেকে ২২ বছরের একটি মেয়ে একটা বাচ্চাকে কোলে করে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তখন রাত ১২টা বাজে। মেয়েটির পরনে সাদা শাড়ি। শাড়ির আঁচল মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলোভাবে হাওয়ায় উড়ছে। আমি গাড়ির বাইরে বেরিয়ে এসে বললাম, কি ব্যাপার? আপনি এত রাতে এই শুনশান রাস্তায় বাচ্চাকে কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? মেয়েটা তখন কান্না ভেজে কণ্ঠে বলল, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি কোনো রকমে ওদের ওখান থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার শ্বশুর বাড়ি। দয়া করে আমাকে আপনারা আপনাদের সঙ্গে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন, আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান। আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। এই কথা বলতেই মেয়েটা আমার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। ওদিক থেকে জীবন বলল, আমাদের গাড়ির পেছনের সিট তো খালি পড়ে আছে। আমরা না হয় ওকে এই বিপদ থেকে একটু সাহায্য করি। আর সামনেই তো ওর শ্বশুর বাড়ি। আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। জীবনের কথা শুনে মেয়েটাকে আমি গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটাকে কোলে নিয়ে গাড়ির পেছনের সিটে গিয়ে উঠে বসল। এরপর জীবন গাড়ি স্টার্ট করে দিল। কিছুক্ষণ পরে গাড়ির ভেতরে আমার আর জীবনের কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। একটা চাপা কটু বিশ্রী আষ্টে গন্ধে গাড়ির ভেতরটা যেন মম করছে। আমি আর থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে গাড়ির জানলাগুলো খুলে দিলাম। জীবন গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করালো। হঠাৎ আমাদের দুজনের কানে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছে কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম। শব্দটা আসছে গাড়ির পেছনের সিট থেকে। আমি আর জীবন একটু ভয়ে ভয়ে গাড়ির পেছনের সিটের দিকে তাকালাম। তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। আমরা আমাদের নিজেদের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। আমরা যে মেয়েটিকে গাড়িতে তুলেছিলাম, সেই মেয়েটা এখন একটা ভয়ানক দানবে পরিণত হয়েছে। সেই দানবটার বড় বড় হাত, আর হাতের আঙুলে বড় বড় ধারালো নখ। চোখগুলো পুরো একেবারে টকটকে লাল যেন। কোন
কোনো আগুনের গোলা। ঠোঁট থেকে লাল রক্তের লালা ঝরছে। সারা শরীরে শ্যাওলা জাতীয় থকথকে পদার্থ লেগে রয়েছে। সে এক বীভৎস রূপ। আমি দেখলাম সেই দানবটা ওর শরীর থেকে মাংসগুলোকে পরম তৃপ্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দৃশ্যটা এতই ভয়ঙ্কর, সেটা বলে বোঝানো যাবে না। এই দৃশ্য দেখে আমরা দুজনে প্রচন্ড ঘামতে শুরু করলাম। আমার গলা থেকে যেন কোনো আওয়াজই বেরোলো না। হাত পা যেন অবশ হয়ে গেছে। জীবনে এইসব কিছু দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি যে এতক্ষণ ধরে দানবটাকে দেখছিলাম, সেটা এখনো সে খেয়াল করেনি। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার মাথা কাজ করছিল না। আমি আরেকবার দানবটার দিকে তাকালাম। এবার দানবটার লাল চোখে চোখ পড়ে যায়। এবার সে তার মৃদু লাল ঝরানো চেহারা নিয়ে আমার দিকে তাকায়। একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসে। তখন তার ঠোঁটে একটা পৈশাচিক হাসি বিরাজ করছে। যখন দানবটা আমার অনেক কাছে চলে আসে, তখন আমি ২ হাত দিয়ে আমার মুখ ঢাকলাম। আর ঠিক তখনই মায়ের দেওয়া সেই তাবিজটা থেকে একটা তীব্র নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। নীল আলোর প্রভাবে সেই দানবটা আমার থেকে অনেকটা দূরে সরে গেল। তারপর যা ঘটল তা অতি ভয়ঙ্কর। নীল আলোর প্রভাবে দানবের সারা শরীর থেকে মাংসগুলো ঝরে পড়তে শুরু করলো। দানবটা এটি প্রচন্ড হাড়হিম করে চিৎকার করে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি দানবটার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে চায়। এবার দানবটা আরো একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। আমি দেখলাম দানবটার শরীরটার মাঝখান থেকে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। সে এক ভয়ঙ্কর হাড়হিম করা দৃশ্য, যা আমি কোনোদিন ভুলব না। এরপর দানবের সারা শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়ে ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল। ঘটনাটা ঘটার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুমটা ভাঙল জীবনের কণ্ঠস্বরে। জীবন বলল, শ্যাল উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আমি বাইরে চারিদিকে তাকালাম। সকালে সূর্যের প্রথম কিরণ চারিদিকে আলোকিত করে তুলেছে। ঘুম থেকে উঠতেই জীবন কালকে সেই দানবটার কথা জিজ্ঞেস করল। আমি বললাম, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে, তার ঠিক পরে আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তাই কালকের ঘটনার ব্যাপারে আমার আর কিছুই মনে নেই। কালকে রাতের বাদবাকি ঘটনাটা আমি আর জীবনকে বললাম না। প্রায় সকাল ৭টা নাগাদ আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে পৌঁছলাম। অভি আমাকে দেখে জিজ্ঞেস করল, কি রে, তোর কাল রাতে তো আমার এখানে আসার কথা ছিল, তোর আসতে এত দেরি হলো? তখন আমি আর জীবন কালকে রাতের ঘটনাটা সব খুলে বললাম। আমার মামাতো ভাই ঘটনাটা শুনে একটু গম্ভীর গলায় বলল, তোরা যে হাইওয়ে দিয়ে কাল রাত্রে আসছিলিস, সেই হাইওয়েতে প্রায় বছর ৩ আগে একটা ২১ থেকে ২২ বছরের মেয়েকে তার বাচ্চা সমেত কতগুলো লোক মিলে খুন করে তার লাশটাকে পাশের একটি নদীতে ফেলে দিয়েছিল। তখন থেকেই ওই হাইওয়েতে ওই মেয়েরা রাতটা ঘুরে বেড়ায়। সেই জন্য ওই হাইওয়ে দিয়ে রাত্রি ১০টার পর কেউ যায় না। তোরা ওই হাইওয়ে সম্পর্কে জানতিস না, যার জন্য তোদের সাথে এইরকম ঘটনা ঘটেছে। আমার মামাতো ভাইয়ের কথা শুনে আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম।